আসসালামু আলাইকুম ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীরা, তোমরা যারা গুচ্ছ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের সবাইকে আজকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা এর আগে একটি মডেল টেস্ট সলভ ক্লাস দেখেছো, আজকে আমরা দ্বিতীয় ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা দ্বিতীয় ক্লাসে আমরা আরও 15টি এমসিকিউ দেখবো, নতুন 15টি এমসিকিউ, যার মাধ্যমে তোমাদের প্রস্তুতিটা আরও শানিত হবে। ঠিক আছে, খেয়াল করো প্রথম যে প্রশ্নটা, দ্য প্লেয়ার্স আর ড্যাশ টায়ার্ড অ্যান্ড ড্যাশ নার্ভাস। তার মানে এইখানে আমার কি বসবে, এখানে আমার কোরিলেটিভ কিছু কনজাংশন থাকে। কি থাকে? কোরিলেটিভ কিছু কনজাংশন। ওকে, কোরিলেটিভ কনজাংশন। তাহলে কোরিলেটিভ কনজাংশন আসলে কোরিলেটিভ কনজাংশনটা আসলে কি? এগুলো হচ্ছে নট অনলি, ধরো আমি যখন বলবো নট অনলি ডট ডট বাট অলসো, নট অনলি ডট ডট কি বাট অলসো, আরও থাকলো এইদার ডট ডট অর, আরও থাকলো এইদার ডট ডট অর, আরও থাকলো নেইদার ডট ডট নর, নেইদার ডট ডট নর, আরও থাকলো বোথ বোথ ডট ডট অ্যান্ড। এরা হচ্ছে এক একটা কি, এরা হচ্ছে এক একটা কোরিলেটিভ কনজাংশন। কেন কোরিলেটিভ কনজাংশন? তারা দুইটা অংশ একত্রে বসে। তারা কি বসে? দেখো এই দুইটা অংশ তারা কিন্তু একত্রে বসে, এবং এই পাশে যা থাকবে অপর পাশেও কিন্তু তাই থাকে। মানে এই পাশে যদি আমার অ্যাডজেক্টিভ থাকে, অপর পাশেও তাই ঠিক অ্যাডজেক্টিভ থাকবে। যেমন টায়ারটা একটা অ্যাডজেক্টিভ, আবার নার্ভাস এটাও একটা অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে এর মাঝে আমার কোরিলেটিভ কনজাংশনগুলো লাগবে। এখন এর ভিতর আসলে মিলে কোনটা আমরা এটা দেখি। দেখো ভেরি ডট ডট বাট এটা কোনো কোরিলেটিভ কনজাংশনের ক্যাটাগরিতেই পড়ে না, তাহলে এটা আমার আগেই বাদ। তারপরে আমার এখানে খেয়াল করো ডি নাম্বারটাতে রয়েছে নেইদার ডট ডট অর। নেইদারের সাথে কি যায়? নেইদারের সাথে নর যাবে, নর, কিন্তু আছে এখানে অর, তাহলে এটাও বাদ। তারপরে সি নাম্বারটাতে বলছে এইদার ডট ডট নর, এইদারের সাথে কি যায়? এইদারের সাথে অর যায়, তাহলে এটাও আমার বাদ। আলটিমেটলি উত্তরটা রয়েছে কোনটা? উত্তরটা রয়েছে আমার বি নাম্বারটাতে, এইদার ডট ডট অর। এখানে হচ্ছে কোরিলেটিভ কনজাংশনের যে বিষয়টা সেটা আসলে লক্ষ্য পাইছে। আচ্ছা, দুই নম্বরটা বলছে বোনাফাইড মিনস। আসলে বোনাফাইড মিনস মানে এরকম যে ফ্রেজ এন্ড ইডিয়মসের প্রশ্নগুলো, এগুলোর জন্য তোমরা যেটা করবা বিগত সালের প্রশ্নগুলো খুব ভালো মতো পড়ে যাবা। বিগত সালের প্রশ্নগুলো পড়লে হয় কি, ওর ভিতরেই তুমি কমন পাবা। মানে তোমাকে এমন কোনো প্রশ্ন করবে না, মানে মুখস্থ টপিকের এমন কোনো প্রশ্ন করবে না যেটা আসলে বিগত সালে কোথাও আসে নাই। ঠিক আছে, বিসিএস বলো, জব প্রিপারেশনের অন্যান্য পরীক্ষাগুলো বলো, বা তোমার হচ্ছে ইউনিভার্সিটির যে কোয়েশ্চেন্সগুলো বলো, এগুলারই আসলে মুখস্থ টপিক যা যা আছে সব রিভাইজ দিয়ে যাবা, তার ভিতরে দেখবা সব কমন পাবা। ভোকাবুলারি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়মস এন্ড ফ্রেজ সব কিছু কমন পাবা। হ্যাঁ, তো বোনাফাইড মানেটা কি? বোনাফাইড মানে বোঝা হচ্ছে আসল। এক হচ্ছে বোনাফাইড মানে বোঝা হচ্ছে আসল বা জেনুইন। আরেকটা বোঝা হচ্ছে গুড ফেইথ। কি বোঝায়? গুড ফেইথ। তাহলে এটার উত্তরটা হচ্ছে আমাদের ডি নাম্বারটা। ঠিক আছে, এখানে আরেকটা অপশন থাকতে পারতো, সেটা হচ্ছে জেনুইন বা অথেন্টিক, অর্থাৎ আসল অর্থে যে কোনো কিছু আসলে প্রকাশ পাইতে পারে। আচ্ছা, তিন নাম্বারটা বলছে হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ স্পেকট্রাম। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ স্পেকট্রাম। আমরা তোমাদের গত ক্লাসেও বলেছি যে কিছু কিছু সিঙ্গুলার আর প্লুরাল করার কিছু আলাদা নিয়ম রয়েছে। সেই নিয়মগুলো আসলে কি? সেই নিয়মগুলো হচ্ছে, ধরো শেষে যখন তুমি ইউএম পাবা তোমাকে লিখতে হবে এ। যেমন আমরা যখন লিখি ড্যাটাম, এটা হচ্ছে সিঙ্গুলার, এটা প্লুরাল হচ্ছে ডাটা। ওকে, আবার আমি যখন লিখবো মিডিয়াম, এটার প্লুরাল হচ্ছে মিডিয়া। ঠিক আছে, মিডিয়া। আবার আমরা লিখি না ব্যাকটেরিয়াম, সেখান থেকে আসে হচ্ছে ব্যাকটেরিয়া, সেটা হচ্ছে প্লুরাল। আবার তুমি যখন একটা শব্দের শেষে আইএস পাবা, তাকে তোমাকে ইএস দ্বারা রূপান্তর করতে হবে। যেমন কি? যেমন ধরো থিসিস, এটাকে আমরা লিখবো হচ্ছে থিসিস, আইএস। এরকম এই যে স্পেকট্রাম, শেষে ইউএম আছে, এটাকে আমাকে রূপান্তর করতে হবে এ দ্বারা। কি দ্বারা? এ দ্বারা। তাহলে স্পেকট্রা, উত্তরটা হবে স্পেকট্রা। আছে কোথায়? সি নাম্বারটা, তাহলে উত্তর হবে সি। তারপরে চার নাম্বারটা বলছে দ্য স্টুডেন্ট শুড স্টপ ড্যাশ অ্যান্ড স্টার্ট ড্যাশ। আচ্ছা, আমাদের কিছু ভার্ব রয়েছে, নির্দিষ্ট ভার্ব রয়েছে যাদের পরে আমরা টু প্লাস ভি1 ইউজ করি, আবার কিছু নির্দিষ্ট ভার্ব রয়েছে যাদের পরে আমরা ভার্ব প্লাস আইএনজি ইউজ করি। তো ধরো কিছু ভার্ব, যেমন ধরো মেনশন, দেন হচ্ছে অ্যাপ্রিসিয়েট, তারপরে হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস, তারপরে হচ্ছে মাইন্ড, মাইন্ড, তারপরে হচ্ছে এনজয়, তারপরে হচ্ছে তোমার তারপরে হচ্ছে তোমার স্টার্ট, তারপরে হচ্ছে স্টপ, তারপরে হচ্ছে
ডিলে, তারপরে হচ্ছে অ্যাভয়েড, এই যে ইত্যাদি যে ভার্বগুলা, এই যে ইত্যাদি ভার্ব, এই ভার্বগুলার পরে আমরা সবসময় কি ব্যবহার করি, এদের পরে আমরা ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করি। তাহলে এই স্টপের পরেও একটা ভার্ব প্লাস আইএনজি হবে, আবার এই স্টার্টের পরেও একটা ভার্ব প্লাস আইএনজি হবে। এখন আমরা দেখি দুইটাতেই ভার্ব প্লাস আইএনজি আছে কোথায়, ডি নাম্বারটাতে। তাহলে আলটিমেটলি আমার উত্তরটাও হবে কি, উত্তরটা হবে ডি নাম্বারটা, কমপ্লেইনিং আর হচ্ছে কি রিডিং। আচ্ছা 5 নাম্বারটা বলছে by the time of April 2025, by the time of April 2025 many of you dash your first semesters in university। আচ্ছা দেখো ভবিষ্যতের কোনো, এটা যদিও হচ্ছে এপ্রিল, হ্যাঁ এপ্রিলের 26, ওকে, এখানে যদি আমরা 26 চিন্তা করব, এখানে হচ্ছে কি 26, তোমরা এইভাবে মনে রাখবে যে বাই প্লাস টাইম, কি থাকবে, বাই প্লাস টাইম, বাই প্লাস টাইম এটা কি নির্দেশ করে, নির্দেশ করে ভবিষ্যতের কোনো একটা নির্দিষ্ট সময়ের ভিতরে তোমার একটা কাজ সম্পন্ন হয়ে যাবে। অর্থাৎ এখানে বলছে যে 2026 সালের এপ্রিলের ভিতরে তুমি ফার্স্ট সেমিস্টার শেষ করবা, এই অর্থে, অর্থাৎ বাই প্লাস টাইম থাকলে আমরা ইউজ করবো হচ্ছে কি, ইউজ করবো ফিউচার পারফেক্ট টেন্স, ইউজ করবো ফিউচার পারফেক্ট টেন্স, ওকে, ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি, স্ট্রাকচারটা আমরা সকলেই জানি, সেটা হচ্ছে উইল হ্যাভ অথবা শ্যাল হ্যাভ প্লাস V3, তাহলে উত্তরটা হবে কি, সি নাম্বারটা, উইল হ্যাভ কমপ্লিটেড, ওকে, উইল হ্যাভ কমপ্লিটেড। 6 নাম্বার, দ্য ওয়ার্ড এক্সপেরিয়েন্সড ক্যান বি বেস্ট ইউজড অ্যাজ, মানে এক্সপিরিয়েন্স ওয়ার্ডটা আসলে কি ভাবে আমরা ব্যবহার করতে পারি। আমরা লক্ষ্য করি, আমি যদি বলি হি হ্যাজ আ লট অফ এক্সপিরিয়েন্স, আমি বললাম হি হ্যাজ আ লট অফ এক্সপেরিয়েন্স, খেয়াল করো এই যে ওয়ার্ডটা লিখলাম এক্সপেরিয়েন্স লিখছি, কিন্তু আমার প্রশ্নে কি চেয়েছে, প্রশ্নে চেয়েছে ইডি, তার মানে শুধু এক্সপিরিয়েন্স যদি আমার চাইতো তাহলে এটা হয়তো আমার একটা নাউন, আর প্রশ্নে চাইছে ইডি, আমরা এটাকে আমরা কিভাবে রূপান্তর করতে পারি, এটা আমরা একটা ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি, এবং এটা আমরা একটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি। কিভাবে, ধরো যে বললাম হি হ্যাজ, আমি লিখতে পারি হি ইজ এক্সপেরিয়েন্সড ইনাফ, এক্সপিরিয়েন্সড ইনাফ। এখানে হচ্ছে এই এক্সপিরিয়েন্সটা একটা অ্যাডজেক্টিভ। আবার লিখতে পারি হি এক্সপিরিয়েন্সড ইট লাস্ট নাইট, লাস্ট নাইট। এখানে এটা হচ্ছে একটা ভার্ব, এখানে হচ্ছে এটা অ্যাডজেক্টিভ, আর এখানে এটা একটা কি ভার্ব। তাহলে অ্যাডজেক্টিভ এবং ভার্ব হিসেবে আমরা এক্সপিরিয়েন্সকে ব্যবহার করতে পারি, তাহলে উত্তরটা হবে বি নাম্বারটা। 7 নাম্বারটা বলছে ডু অ্যাজ আই সে অ্যান্ড ড্যাশ, খেয়াল করো এই যে অ্যান্ডের এই পাশে যা টেন্স থাকবে, হ্যাঁ এটাকে বলে সিকোয়েন্স অফ টেন্স, অপর পাশে হচ্ছে সেম টেন্স থাকবে, কি থাকবে, সেম টেন্স থাকবে, এটাকে বলে সিকোয়েন্স অফ টেন্স। এখানে এই পাশে যেহেতু আমার প্রেজেন্ট ইনডিফিনিট আছে, এই পাশে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তাহলে অপর পাশে আমরা চেষ্টা করবো প্রেজেন্ট ইনডিফিনিট দেওয়ার, তাহলে আছে কি V1, তাহলে লিভ উত্তর হবে। এটা ফিউচারে আছে, এটা পাস্টে আছে, এটা প্রেজেন্ট পারফেক্টে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট আছে বি, তাহলে উত্তরটা হবে বি। 8 নাম্বারটা বলছে দ্য বয় উইথ হিজ সিবলিংস, খেয়াল করো যখন আমরা বলবো উইথ অ্যালং উইথ টুগেদার উইথ অ্যালং উইথ টুগেদার উইথ, তারপরে থাকবে তোমার অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকম্পানিড বাই ইত্যাদি যে শব্দগুলো যখন থাকবে একটা বাক্যে, ইত্যাদি যে পার্টগুলো যখন একটা বাক্যে থাকবে, তখন এরা কি করে, এরা আসলে দুইটা সাবজেক্টকে যুক্ত করে। এর এই পাশে থাকে একটা S1, সরি এটা এই পাশে থাকে হচ্ছে S1, আর এই পাশে থাকে হচ্ছে কি S2। যেমন এই যে উইথ, এর এখানে একটা S1 আছে দ্য বয়, আর এখানে একটা S2 আছে কি, S2 আছে দ্য সিবলিংস, হিজ সিবলিংস। তাহলে এরকম প্রশ্নের ক্ষেত্রে আমাদের নিয়মটা হচ্ছে S1 অনুযায়ী ভার্ব নিতে হবে, কি নিতে হবে, S1 অনুযায়ী আমাদেরকে ভার্ব নিতে হবে, S1 অনুযায়ী ভার্ব নিতে হবে। তাহলে S1 যেহেতু আমার সিঙ্গুলার, তাহলে এইখানে ভার্বটা আমার সিঙ্গুলার বসবে, হ্যাভ সিঙ্গুলার না, ওয়্যার সিঙ্গুলার না, লুকিং কোনো ফাইনাইট ভার্ব না, তাহলে আলটিমেটলি উত্তরটা হচ্ছে আমার সি নাম্বারটা, ইজ হচ্ছে আমাদের সিঙ্গুলার ভার্ব, ওকে। তারপরে 9 নাম্বারটা বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আচ্ছা দেখো একটু আগে আমরা একটা জিনিস খেয়াল করেছি, দেখো এই যে অ্যাজ ওয়েল অ্যাজ, একটু আগে আমরা দেখেছি কি অ্যাজ ওয়েল অ্যাজ, এখানেও আমার প্রতিটা প্রশ্নে একটা অ্যাজ ওয়েল অ্যাজ আছে। অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে আমাদের কাজ কি, কাজ হচ্ছে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব নেওয়া। তাহলে প্রথম সাবজেক্ট কে আছে, আই, দ্বিতীয় সাবজেক্ট কে ইউ, আর হচ্ছে ইউ হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট। প্রথম সাবজেক্ট আই এর সাথে কি কখনো আর যাবে, আয়ের সাথে কি কখনো ইজ যাবে, আর যাবে না, আয়ের সাথে কি যায়, আমরা লিখি আই অ্যাম।
তাহলে সাবজেক্ট অনুযায়ী আমার উত্তরটা হচ্ছে এ নাম্বারটা। হ্যাঁ, আই অ্যাজ ওয়েল এজ ইউ অ্যাম টু ব্লেম। 10 নম্বরটা খেয়াল করো, নো সুনার হ্যাড দ্য ডক্টর কেম, নো সুনার হ্যাড দ্য ডক্টর কেম ড্যাশ। আমরা জানি হচ্ছে নো সুনারের ক্ষেত্রে কিছু নিয়ম থাকে, নিয়মটা হচ্ছে নো সুনার হ্যাড, এরপরে একটা আমরা জানি সাবজেক্ট ইউজ করি, তারপর একটা V3 ইউজ করি, এবং এরপরে দেন প্লাস পারফেক্ট, এরপরে কি ইউজ করি, দেন প্লাস পাস্ট ইনডিফিনিট ইউজ করি, দেন প্লাস পাস্ট ইনডিফিনিট। এখন দেখি দেন প্লাস পাস্ট ইনডিফিনিট কোথায়, এখানে টিএস ইএন আছে, আমার লাগবে কি এন, তাহলে এটা বাদ, এখানে আবার হোয়েন দিছে বাদ, এখানে আছে এন, এখানে আছে এন। এখন এরপরে আমার কি লাগবে, পাস্ট ইনডিফিনিট লাগবে, ডি নাম্বারটাতে খেয়াল করো পাস্ট পারফেক্ট দিয়ে রাখছে, তাহলে এটাও বাদ, উত্তরটা হচ্ছে সি নাম্বারটা, দেন দ্য ম্যান স্টার্টেড টু ক্রাই। আচ্ছা, 11 নম্বরটা হচ্ছে একটা প্রবাদ বাক্য থেকে আসছে বা প্রভার্বস থেকে, এ বার্কিং ডগ সেলডম বাইটস, মানে ঘেউ ঘেউ করা কুত্তা সবসময় আসলে কামড়ায় না, ঠিক আছে, মানে কুত্তা ঘেউ ঘেউ করলেই আসলে কামড়ায় না, এরকম একটা অর্থ, যে বার্কিং ডগ সেলডম বাইটস। 12 নম্বরটা বলছে ডু ইউ নো দ্য প্লেস ওয়্যার হি ইজ গোয়িং নাও। তো আমরা বলেছি যে আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ অথবা আইডেন্টিফিকেশন অফ ক্লজ থেকে একটা প্রশ্ন মাস্টার থাকে, তাহলে এই যে এটা একটা প্লেসটা কি, প্লেসটা হচ্ছে একটা নাউন। হ্যাঁ, তো তুমি যখন দেখবা একটা নাউনের পরে যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা অথবা তোমার ভার প্লাস আইএনজি দ্বারা অথবা প্রিপোজিশন দ্বারা কোনো ফ্রেজ বা ক্লজ শুরু হয়েছে, ওকে, কি নাউনের পরে যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা ভার প্লাস আইএনজি দ্বারা অথবা প্রিপোজিশন দ্বারা কোনো ফ্রেজ বা ক্লজ শুরু হয়েছে, তাহলে সেটাকে বলা হবে কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে এইখানে উত্তরটা হবে কি অ্যাডজেক্টিভ ক্লজ, তাহলে উত্তরটা হবে সি নাম্বারটা। আচ্ছা, 13 নম্বরটা বলছে আই উইশ ড্যাশ। আচ্ছা, আই উইশের ক্ষেত্রে একটা নিয়ম আছে, নিয়মটা হচ্ছে আই উইশ অথবা আই ফেন্সির পরে সচরাচর যে সাধারণ নিয়ম সেটা হচ্ছে এরপরে আমরা V2 ইউজ করি, বিভার্ব হিসেবে ওয়্যার ইউজ করি, আবার অনেক সময় কুড প্লাস V1 ইউজ করা যায় অপশন বিবেচনায়। হ্যাঁ, কুড প্লাস V1, তাহলে তিনটা জিনিস, এক হচ্ছে V2 ওয়্যার কুড প্লাস V1। এর পাশে আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে যখন আই উইশ যুক্ত সেন্টেন্সটা পাস্ট ইন্ডিকেটর থাকলে আই উইশ যুক্ত সেন্টেন্সে পাস্ট ইন্ডিকেটর থাকলে আমরা ইউজ করব পাস্ট পারফেক্ট। যেমন ধরো এই সেন্টেন্সটা খেয়াল করো, প্রশ্নের সেন্টেন্সটাতে বলছে আই উইশ আই ড্যাশ ওয়াইজ ইনাফ ব্যাক ইন 2020। এটা একটা পাস্ট ইন্ডিকেটর না, 2020 সাল লেখা রয়েছে, এটা একটা পাস্ট ইন্ডিকেটর না, এই পাস্ট ইন্ডিকেটরের জন্য আমাদের লিখতে হবে পাস্ট পারফেক্ট, তাহলে উত্তরটা হবে ডি নাম্বারটা হ্যাড বিন। ওকে, এখানে যদি 2022 না থাকতো, ধরো সেন্টেন্সটা এমন থাকতো যে আই উইশ আই ড্যাশ, এখানে ধরো ব্র্যাকেটে থাকলো ডু ওয়েল ইন এক্সাম, এখানে তখন উত্তরটা হইতো কি জানো, এখানে তখন উত্তরটা হইতো আমাদের ডিড, কেন V2 লিখতে হইতো। হ্যাঁ, এই যে V2 অথবা কুড ডু, যে কোনো একটা V2 লিখতে পারতাম অথবা কুড প্লাস V1 লিখতে পারতাম। কিন্তু এই সেম সেন্টেন্সে যদি আবার ইন এক্সামের পরে যদি থাকতো লাস্ট ইয়ার, অর্থাৎ এটা একটা পাস্ট ইন্ডিকেটর, এই পাস্ট ইন্ডিকেটরের জন্য তখন আমার উত্তর লেখা লাগতে হতো হ্যাড ডান, ঠিক আছে, তখন উত্তর লেখা লাগতো হ্যাড ডান। তবে তিনটা জিনিস একটু মাথায় রাখবা। হ্যাঁ, 14 নম্বর 2/3 অফ দ্য টাস্ক, আমরা বলেছি ভগ্নাংশর ক্ষেত্রে ভগ্নাংশ আর হচ্ছে শতাংশ, এরা কি করে, এরা বাক্যে কোনো প্রভাব ফেলে না, এদের পরবর্তী নাউন অনুযায়ী ভার্ব বসবে, ওকে, ভার্ব বসে। খেয়াল করে এখানে দ্য টাস্কটা কি, দ্য টাস্কটা হচ্ছে আমার সিঙ্গুলার, তাহলে এখানে ভার্ব হবে সিঙ্গুলার, হ্যাভ সিঙ্গুলার না। এবার আমি হ্যাজ ফিনিশড দিব না হ্যাজ বিন ফিনিশড দিব। খেয়াল করো, কোন একটা কাজ মানে কোন একটা টাস্ক কি নিজে ফিনিশড হয় না, আমরা ফিনিশ করি, মানুষ ফিনিশ করে, বা কোনো একটা কর্তৃপক্ষ ফিনিশ করে। অর্থাৎ এখানে যে সাবজেক্টটা বসছে, নাউনটা বসছে, সেটা হচ্ছে প্যাসিভ জন্য উত্তরটা হবে সি নাম্বারটা, যে হ্যাজ বিন ফিনিশড। আচ্ছা, 15 নম্বর চুজ দ্য কারেক্ট স্পেলিং। এখানে স্পেলিং চেয়েছি, স্পেলিং থেকে সচরাচর প্রশ্ন কম আসে, আবার আসতেও পারে দেখা যায়, তো সেজন্য তোমরা স্পেলিংয়ের জন্য বিগত সালের প্রশ্নগুলো পড়ে যাবা, নতুন করে কোনো বই কেনার প্রয়োজন নাই, জাস্ট বিগত সালে যে প্রশ্নগুলো আসছে বিভিন্ন চাকরি পরীক্ষাতে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষাতে, ওইগুলো একটু পড়ে যাবা। তো এখানে যেটা চেয়েছি সেটা হচ্ছে রিনেসান্স, উত্তরটা হবে RENAISSANC। রিনেসান্স মানে আমরা জানি হচ্ছে রিবার্থ বা পুনর্জাগরণ, যেটা ইতালির ফরেন্স লঙ্গরে থেকে উৎপত্তি হয়েছিল। তো এই ছিল তোমাদের মডেল টেস্ট 2 এর উত্তর। তো আশা করি তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে এবং তোমাদের সকলের জন্য শুভকামনা রইল, তোমাদের পরীক্ষা ভালো হোক, তোমরা সকলে চান্স পাও, সকলের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।